নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার একটা নতুন পর্ব নিয়ে। দমদমের বাড়ি থেকে খুব ভোরে বেরিয়ে পড়েছি আমরা বলতে এই সফরে আমার স্ত্রী পুত্রের পাশাপাশি আমার শ্বশুর মশাইও আমাদের সঙ্গী। 4 জনে মিলে চলেছি আমার পক্ষীরাজে সওয়ার হয়ে। আমাদের আজকের গন্তব্য পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মধুপুর, তাই তো ধরে নিয়েছি বালি ব্রিজ। কিছুটা এগিয়ে এবারে ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই পথ ধরে আপাতত আমরা যাব সোজা আসানসোল। মধুপুর কলকাতা থেকে গাড়িতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। আসলে অধিকাংশ মানুষই মধুপুর, শিমুলতলা ইত্যাদি জায়গাতে ট্রেনেই যান, কিন্তু আমরা গাড়িতে চলেছি তার বড় একটা কারণ এই সফরে পথের আনন্দ নেওয়া। অর্থাৎ চলার পথে ভালো জায়গা দেখতে পেলে নেমে যেতে পারবো, নিজেদের মতো করে জায়গা বেছে ঘুরতে পারবো। ঝাড়খণ্ড বিহারের অপরূপ প্রকৃতিকে কাছ থেকে দেখাই আমাদের এই সফরের মুখ্য উদ্দেশ্য। এই জন্যই গাড়িতে যাওয়া। আরও একটা কারণ অবশ্য আছে। আমাদের দর্শকদের অনেকেই পলাশ দেখতে চেয়েছিলেন। এবারে বাঁকুড়া, পুরুলিয়া বা বীরভূমে তেমন পলাশ ফোটেনি, তাই পড়শি রাজ্যে পলাশের দেখা পেতেই এই সফর। আগামী কয়েকটা পর্বে আমরা যে জায়গাগুলিতে ঘুরব তাদের বাঙালি কিন্তু বহুদিন আগে থেকেই আপন করে নিয়েছে। বাক্স প্যাটরা বেঁধে পশ্চিমে যাওয়ার নামে এখানে একসময় নিয়মিত যাতায়াত ছিল বাঙালি বাবুদের, যা আজও অটুট। এখনও এই এলাকাগুলিতে নজরে আসে অবস্থাপন্ন বাঙালিদের স্থাপন করা অসংখ্য বাড়িঘর। তবে আমরা কিন্তু এখনই সরাসরি মধুপুর যাচ্ছি না, একটু ঘুরে কয়েকটা জায়গা দেখে মধুপুরে ঢুকবো বিকেলবেলায়। ঘন্টা আড়াইয়ের মধ্যে চলে এলাম আসানসোলে। এবারে জিটি রোড ছেড়ে আমরা ঢুকে যাব ডান দিকে। ডান দিকেই পথ যাচ্ছে চিত্তরঞ্জন হয়ে সোজা জামতারা। আমরা ধরেছি সেই পথই। তবে প্রাতরাশের জন্য একটু দাঁড়াতে হলো চিত্তরঞ্জনের আগে। মাঝারি মানের একটি ধাবা, তবে সেখানে গরম গরম রুটি এবং মিক্স ভেজ দিয়ে জমিয়ে সারা হলো প্রাতরাশ। প্রাতরাশ সেরে বেরিয়ে সামান্য যেতেই পড়ল বাংলা ঝাড়খণ্ড চেকপোস্ট। সেটা পার হলেই জামতারা জেলা শুরু। আমরা চলেছি জামতারা শহরের দিকে। চলে এসেছি জামতারা শহরে। এই সেই শহর যেখানে একসময় মোবাইলের মাধ্যমে জালিয়াতির কথা দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। জামতারা গ্যাংয়ের নাম সেখান থেকেই জানা আমার। জামতারাকে কিন্তু আপাতত বেশ নিরীহ শহর বলেই মনে হচ্ছে এখন। জামতারা শহরকে পাশে রেখে আমরা চলেছি কারমাটারের দিকে। চিত্তরঞ্জন পার করবার পরেই একটু একটু করে পলাশের দেখা পাচ্ছিলাম। জামতারা ছাড়ানোর পরই রাস্তার ধারে পলাশের সগর্ব উপস্থিতি চোখে পড়ল। কিছুটা যেতেই বাঁদিকে পলাশের একটা বাগান দেখে একটু থামতেই হলো আমাদের। পলাশ দেখতেই আসা, তাই পলাশ ফুলের এই ছোট্ট সংসার দেখে আর নিজেদের সংবরণ করতে পারিনি আমরা।
গাড়ি রেখে চলে এসেছি পলাশের বনে। সামনের দিকে বেশ কয়েকটা পলাশ গাছ, এদিকে কিন্তু ফুল ভালোই হয়েছে। এর পিছনে তো আরও ফুলে ভরা গাছ রয়েছে দেখলাম। মা এবং ছেলে তো খুব খুশি। তাজা পলাশের দেখা পেতেই এই বুড়ো পলাশ কিন্তু এখন ব্রাত্য। শুরু হয়ে গেল তাজা পলাশের সঙ্গে ফটো সেশন। এবারে গেলাম পিছনে থাকা পলাশ বাগানে। সেখানেও প্রচুর পলাশ, হাতের নাগালেই রয়েছে তারা। আমাদের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য ছিল পলাশ দেখা, তো সেই জন্যই আসা। তার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা ব্যাপার ছিল, যে আগেই বলেছি আমি, যে কোনো স্পট দেখা বা একদম গুনে গুনে নির্ধারিত জায়গায় জায়গায় দাঁড়ানো সেরকম কিন্তু নয়। যে জায়গা ভালো লাগবে সেভাবেই আমরা দাঁড়াবো, সেগুলোই দেখব, সেই জন্যই গাড়িতে আসা মূলত। তো এই পলাশ বনটা দেখে আমরা আর থাকতে পারিনি, অনেকক্ষণ ধরেই পলাশ দেখছিলাম, টুকটাক হয়েছে। এই জামতাড়ার একটু পরে, কারমাটারের আগে এই পলাশ বনটা ছোট কিন্তু ভালো। আসলে পুরুলিয়া বাঁকুড়ায় তো এবারে পলাশ হয়নি বললেই চলে। এই দিকটা তাও মোটামুটি হয়েছে, তবে ফলন তুলনায় কম। কিন্তু তা সত্ত্বেও যে দু চারটে গাছ টাছ হয়েছে, খুব ভালো লাগছে। একদম পলাশ ফুল দেখে আমরা এখান থেকে একটু পলাশ বন করে পলাশ কুড়লাম। পলাশ নিয়ে এবার আমরা যাচ্ছি কারমাটারের দিকে। কিন্তু আমাদের যে মুখ্য উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সফল হয়েছে, পলাশ নিয়ে এবার যাওয়া। পলাশ দেখার ইচ্ছে ছিল সবার, সেটা প্রথমেই পূর্ণ হয়ে যাওয়াতে সকলেই বেজায় খুশি। এই সুবিধাটুকুর জন্যই তো আমরা গাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবারে রওনা দিলাম এখান থেকে। যাব এখান থেকে 10 কিলোমিটার দূরে কারমাটারে। সেটাই আমাদের আজকের ভ্রমণ তালিকার প্রথম গন্তব্য। একটা অসাধারণ সুন্দর পথ দিয়ে চলেছি আমরা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় পাই বাঙালি উচ্চারণে করমাটা, আসল নাম কর্মা টাঁড়, অর্থাৎ কর্মা নামে এক সাঁওতাল মাঝির টাঁড়, মানে উঁচু জায়গা যা বন্যাতে কখনো ডোবে না। এই কর্মাটাঁড় বা কারমাটাঁড় জায়গাটি ছিল সাঁওতাল প্রধান। তাদের সারল্যে মুগ্ধ হয়ে বিদ্যাসাগর বাকি জীবনটা এখানেই কাটাবেন স্থির করেছিলেন। তা অবশ্য হয়নি, মাঝে মাঝে তাকে কলকাতায় আসতে হয়েছে। মৃত্যুও হয় কলকাতা শহরে। মিনিট 10 মধ্যেই চলে এলাম কারমাটার ছোট্ট গঞ্জ। এখানে আমরা যাব বিদ্যাসাগরের বাড়ি দেখতে। জীবনের শেষ দিকে অনেকটা সময় এখানেই কাটিয়েছিলেন তিনি। স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করে চলে এসেছি স্টেশনের কাছেই থাকা বিদ্যাসাগরের বাড়ির সামনে। এই বাড়ির পোশাকি নাম নন্দনকানন। বিদ্যাসাগর মহাশয়ই এই নাম দিয়েছিলেন। গেট এখন বন্ধ, তবে সঙ্গে দেয়া নম্বরে ফোন করতেই কাজ হলো। একটু পরে এসে গেট খুলে দিলেন পরিচারক। চলুন এবার তাহলে ভিতরে ঢোকা যাক। পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণভাবে বিদ্যাসাগরের কাছে প্রতিকূল হয়ে উঠেছিল, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কারমাটা স্টেশনের কাছে 500 টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সহ প্রায় 14 বিঘা জায়গা কিনে নেন। এখানে একটি ছোট্ট বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর, নাম দেন নন্দনকানন। সময়টা 1873 সাল। বিদ্যাসাগর যে মাটির বেদিতে বসে আদিবাসীদের শিক্ষাদান করতেন বলে পরিচিত, তার পিছনে জন্মেছে বটগাছ।
আকারে তাজ বেশ বড়সড়। তারই ছায়ায় প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যাসাগরের মূর্তি। সামনেই সেই ছোট্ট বাড়িটি, বৈভবহীন সেই বাড়ি। ভিতরে রাতে স্কুল চালানোর জন্য মাঝখানে রয়েছে একটি হলঘর, এক পাশে শোবার ঘর, অন্য পাশে পড়ার ঘর। এখানে শুধু বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত খাটটি আপাতত রয়েছে। বাড়িতে ঢোকার ডান দিকে নিজের হাতে লাগিয়েছিলেন একটি কিষাণভোগ আম গাছও। বাগানের দেখভালের জন্য কালীমণ্ডল নামে এক মালিও ছিল তার। কারমাটারে বসেই তিনি সীতার বনবাস বর্ণপরিচয় তৃতীয় সংস্করণের প্রুফ দেখেছেন। কারমাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় 17 বছরের। শরীর স্বাস্থ্যের ভগ্নদশার কারণে 1890-এর গোড়ার দিকে আর কারমাটারে বাস করেননি বিদ্যাসাগর। এলাকার আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে জীবনদাতা ঈশ্বর হয়ে উঠেছিলেন তিনি। সেখানে ম্যাথরপল্লীতে উপস্থিত থেকে তিনি নিজের হাতে কলেরা রোগীর শুশ্রূষা করেছেন। এখানে মাঠের পাশে এই যে ছোট্ট ঘর, এখানেই বসে রোগী দেখতেন তিনি। বিদ্যাসাগর দেখেছিলেন তাদের সহজ সরল জীবনযাত্রা, যেখানে ছিল না কোনো দ্বিচারিতা বা কপটতা। প্রতি বছর পুজোর সময়ে তিনি নিজে তাদের জন্য জামা কাপড় কিনে আনতেন। বিদ্যাসাগরের মৃত্যুর পরে তার পুত্র নারায়ণচন্দ্র কারমাটারের এই বাড়ি ও সম্পত্তি বিক্রি করে দেন কলকাতার এক মল্লিক পরিবারের কাছে। তারা বাড়িটি এমনি ফেলে রাখেন। 1938 সালে বিহারের প্রবাসী এবং প্রতিষ্ঠিত বাঙালিরা তৈরি করেন বিহার বাঙালি সমিতি। বিহারের বাঙালি সমিতি বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার জন্য উদ্যোগী হয়ে সিংহদাস মল্লিকের কাছ থেকে কিনে নেয় 24,000 টাকায় এই বাড়িটি। সেখানে এই সমিতি বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর নামাঙ্কিত একটি মেয়েদের স্কুল চালু করে। 2001 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো। আলাদা করে তৈরি হলো ঝাড়খণ্ড বাঙালি সমিতি। ঝাড়খণ্ড সরকারের সামাজিক নিবন্ধীকৃত আইনে 2016 অক্টোবর মাসে 2 বাঙালি সমিতির সমন্বয়ে তৈরি হয়েছিল 11 সদস্যের বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতি। এখন এই সমিতির সদস্যরাই দেখভাল করছেন এই বাড়িটি। বছরে 3টি অনুষ্ঠান করেন ওরা। 29শে মার্চ পালন করেন গুরুদক্ষিণা দিবস, 29শে জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন, আর 26শে সেপ্টেম্বর তার জন্মদিন। শহর থেকে দূরে এক সহজ, সাধারণ, নির্জন এবং অনাড়ম্বর অনুষ্ঠান। এই বাড়িতে রয়েছে একটি গেস্ট হাউসও। জনপ্রতি মাত্র 400 টাকার বিনিময়ে এখানে দিব্যি থাকাও যায়। এখন কারমাটারের নামই হয়ে গিয়েছে বিদ্যাসাগর। রেল স্টেশনটির নামও বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতিকৃতি এবং পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। বিদ্যাসাগরের বাড়ি দেখে কারমাটার থেকে এবার রওনা দিলাম আমরা, যাব শিকাটিয়া ব্যারেজ। তবে তার আগেই ঘুরে যাব কাছে থাকা কর্ণেশ্বর ধাম। স্থানীয় দেবতা কর্ণেশ্বরের নামে এই জায়গাটির নাম, তবে লোকমুখে এখন তা করণ হয়ে গিয়েছে। চলে এসেছি করণ গ্রামে কর্ণেশ্বর মন্দিরের সামনে। মহাভারতের অন্যতম আলোচিত চরিত্র কর্ণের নামেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে। এই মন্দির চত্বরে বাবা কর্ণেশ্বরের প্রধান মন্দির, যেখানে শিবলিঙ্গ স্থাপিত, এবং আরও 27টি মন্দির রয়েছে এই চত্বরেই। হিন্দু বিশ্বাস অনুসারে কর্ণ অঙ্গদেশের অন্তর্গত এই করণ এলাকার তৎকালীন শাসক ছিলেন। তিনি ছিলেন শিবের ভক্ত, তাই তিনি তার প্রভু শিবের পুজো করবার জন্য এই মন্দির স্থাপন করেন। যেহেতু বিশ্বাস করা হয় মন্দিরটি রাজা কর্ণ নির্মাণ করেছিলেন, তাই এই দিক থেকেই মন্দিরটির নামকরণ করা হয়েছে কর্ণেশ্বর। শিবলিঙ্গটি এখানে মাটির নিচে স্বয়ম্ভূ। রয়েছে অসংখ্য ছোট বড় মন্দির একই চত্বরে। করণ থেকে রওনা দিলাম এবার আমরা। আবার চলেছি শিকাটিয়া ব্যারেজ দেখতে। এখান থেকে গাড়িতে মিনিট 15 পথ।
সেই একই রকম পথের ধারে সুন্দর দৃশ্যাবলী দেখতে দেখতেই চলেছি আমরা। এসে গিয়েছি শিকাটিয়া ব্যারেজের কাছাকাছি। ওই তো দূরেই দেখা যাচ্ছে ব্যারেজটি। চলে এসেছি শিকাটিয়া ব্যারেজে। ব্যারেজের যেমন রূপ হয়, একদিকে প্রচুর জল, অন্যদিকে শুষ্ক সিক্ত রূপ, শিকাটিয়া ব্যারেজও ব্যতিক্রম নয়। আমরা প্রথমে গেলাম যেদিকে জল ধরে রাখা আছে সেই দিকে। জলের কাছে পৌঁছে একটু জলস্পর্শ না করলে কি হয়, তাই তো চন্দ্রানী সোজা নেমে গেল জলের ধারে। ঝাড়খণ্ডের দেওঘর জেলার শিকাটিয়া গ্রামে অবস্থিত এই ব্যারেজটি অজয় ব্যারেজ প্রকল্প, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জল পরিকাঠামো প্রকল্প, যা 2008 সালে অজয় নদের ওপরে নির্মিত হয়েছে। এটি 40,000 হেক্টরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। শিকাটিয়া মেগালিফ্ট সেচ প্রকল্পের আওতায় জল সরবরাহ করে এটি। নালা এবং কুণ্ডহিত ব্লকে জল পৌঁছে দিয়ে আঞ্চলিক সেচ এবং কৃষির উন্নতি সাধন করে। এবারে এলাম যেদিকে জল কম সেই দিকে। আজ বেশ গরম পড়ে গিয়েছে, তাই ব্যারেজের ধারে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতেই একটু ঠান্ডা পানীয়ে চুমুক দিচ্ছেন রসিক মানুষজন। ওপর থেকেই নজরে আসছিল সামনে বয়ে যাওয়া নদীটা। এবারে সোজা নেমে গেলাম নিচে। এদিকটা কিন্তু দারুণ, বড় বড় উপলখণ্ড ছড়িয়ে আছে নদীবক্ষে, তারই মাঝে জমে থাকা জল, সুন্দর একটা ছবি। বাপ বেটা নেমে গেলাম একেবারে নিচে জলের ধারে। জলে পা ডুবিয়ে বসে সে এক আলাদা অনুভূতি। বেশ গরম, রোদ্দুরও মাথার ওপরে, কিন্তু এই যে ঠান্ডা জলে পা ডুবিয়ে পাথরে বসে থাকতে কিন্তু দারুণ লাগছে। ব্যারেজের এই পাশটা নির্জন, নিরিবিলি, খুব একটা লোকজন নেই, দু একজন স্থানীয় মানুষ আছেন, স্নান করছেন। আমরা সুন্দর এই পা ঝুলিয়ে বসলাম। ইচ্ছে করছিল স্নান করতে, সেটা আর হয়নি। যাই হোক, ভালো লাগছে। বাবার দেখা দেখি ছেলেও বসে গেল পা ডুবিয়ে। বাকিরা অবশ্য কেউ নামেনি, তারা ওপরেই ছিল। বেশ খানিকক্ষণ সময় আমরা রইলাম নিচে। দেখলাম নিচেও স্থানীয়রা অনেকেই আছেন, মাছ ধরছেন কেউ কেউ। আমরা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছিলাম অজয়ের এই শোভা। আমাদের আগের শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের বেশ কয়েকটি পর্বে আমি কিন্তু অজয়ের সঙ্গে সময় কাটিয়েছি। তবে সেই অজয়ের রূপ আর এই অজয়ের রূপে অনেকটাই পার্থক্য। একই নদীর কত যে রূপ হয়। শিকাটিয়া ব্যারেজ দেখে এবার রওনা দিলাম আমরা। চলেছি মধুপুরের সামান্য আগে পাথরোলের দিকে। পাথরোল কালীবাড়ি বিখ্যাত, সেটি যাওয়ার পথে দেখে নেওয়া হবে। আধ ঘন্টার মধ্যেই চলে এলাম পাথরোলের কাছাকাছি। বড় রাস্তা ছেড়ে এবার ঢুকে যাব ডান দিকে মন্দিরের পথে। সামনেই মন্দিরের বড় তোরণ, সেই তোরণ পেরিয়ে চললাম আমরা। চলে এসেছি মা পাথরোলেশ্বরী দক্ষিণাকালী মন্দিরের সামনে। মন্দির চত্বরে ঢুকেই অনেকগুলি মন্দির নজরে আসে। কালী মন্দিরটি মূল প্রবেশপথের বাঁদিকেই, আগে সেখানেই যাওয়া যাক। এটি একটি পঞ্চরত্ন শৈলীর মন্দির, তবে অন্যান্য পঞ্চরত্ন শৈলীর মন্দিরের চেয়ে এর গঠন কিন্তু একটু আলাদা।
আমার স্ত্রীপুত্র এখন মন্দিরে পুজো দিতে ব্যস্ত। এটি মধুপুরের কাছে অন্যতম প্রাচীন এবং পবিত্র মন্দির, যা প্রায় 6 থেকে 7 শতাব্দী আগে রাজা দিগ্বিজয় সিং নির্মাণ করেছিলেন বলে জানা যায়। মন্দিরে দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি গর্ভগৃহ রয়েছে। এবারে আমরা সেই গর্ভগৃহে ঢুকি। দুপুর হয়ে গিয়েছে, তাই মন্দিরে কালী মায়ের সেবা চলছে। একটু পরেই মন্দির বন্ধ হবে। তারই ফাঁকে আমরা মায়ের দর্শনটা সেরে নিলাম। এখানে প্রতিদিন পূজা অনুষ্ঠিত হয়। পূজার অংশ হিসেবে পশু বলিও দেয়া হয়। মূল মন্দির এই চত্বরে আরও 9টি মন্দির রয়েছে। এই বেলা দেখে নেওয়া যাক সেগুলিও। এই চত্বরে একটা অদ্ভুত বিষয় দেখলাম। একই পরিসরে বিভিন্ন শৈলীর মন্দির, কোনোটা জোড়বাংলা, কোনোটা দেউল শ্রেণীর, কোনোটা আবার দালান শৈলীর, কোনো মন্দির আবার দেউলের সঙ্গে জোড়বাংলা রীতি মিশিয়ে তৈরি। প্রতি বছর কার্তিক মাসে একটি বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়, যেখানে অসংখ্য তীর্থযাত্রী এবং ভক্তরা পুজো করতে এবং মেলা দেখতে সমবেত হন। পাথরোল কালী মন্দির দেখে এবারে চলে এসেছি মন্দিরের কাছেই থাকা একটি হোটেলের সামনে। দুপুর হয়ে এসেছে অনেকক্ষণ। এবার একটু মধ্যাহ্নভোজন না সারলেই নয়। এই চত্বরে অবশ্য বড় হোটেল তেমন চোখে পড়ল না, তাই এই ছোট্ট হোটেলেই ঢুকলাম আমরা। গরম গরম ভাত হচ্ছে, একটু বসলাম তাই। সামান্য পরেই চলে এলো গরম গরম ভাত, ডাল, সবজি। আমরা এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম দেশি চিকেন। হোটেলের মালিক বিকাশ আমাদের খুব যত্ন করে খাইয়েছিল। মাংস ভাতের এই থালি পড়ল মাত্র 100 টাকা। হোটেলটি ছোট হলেও আমরা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি সকলে। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবারে আবার রওনা দিলাম। এখান থেকে মধুপুর 7 কিলোমিটার পথ, সেখানেই যাচ্ছি আমরা। আর মিনিট 10 সময় লাগবে বলছে গুগল। এই পর্ব এখানেই শেষ করছি তাহলে। মধুপুর শহরে ঘোরা এবং খাওয়া দাওয়ার কথা নিয়ে আসবো আগামী পর্বে। মধুপুরে আসা যাওয়ার ব্যাপারটাও তখনই বলে দেব না হয়। ভোরে বেরিয়ে আমরা কিন্তু গাড়িতে এসে অনেকটাই ঘুরে ফেলেছি আজ। আরও কিছু বাকি আছে, বিকেলে ঘুরব। ও হ্যাঁ, ঝাড়খণ্ডের গ্রামেগঞ্জে অনেকটা ঘুরে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত আমায় এতটুকু হিন্দি বলতে হয়নি। দিব্যি বাংলাতেই কাজ চলে যাচ্ছে। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসব আগামী বুধবারে মধুপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।